টি-20 বিশ্বকাপ কি বাংলাদেশে নিষিদ্ধ? না, দিব্যি তো দেখলাম টিভিতে খেলা দেখাচ্ছে লোকাল প্রোভাইডাররা। আকাশের সাথে কি একটা ঝামেলা হয়েছে সেই জন্য তারা দেখাচ্ছে না, এই ঝামেলাও মিটে যাবে। টি-20 বিশ্বকাপের সংবাদ প্রচার করা, বিশ্লেষণ করা, আলোচনা করা, লেখা, এটা কি নিষিদ্ধ? না, আমাদের সরকারের কাছ থেকে তো ওইরকম কোনো নির্দেশনা পাইনি যেটা আমরা আইপিএল নিয়ে পেয়েছি। ফলে আজকে থেকে যে টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো, সেটা নিয়ে আমি আলোচনা করব, সেটা নিয়ে আমি টার্নিং পয়েন্টের ভিডিও করব, সেইটা নিয়ে আমি আরো অন্যান্য ভিডিও করব। বাংলাদেশ নেই, আমাদের আফসোস আছে, কষ্ট আছে, রাগ আছে, ক্ষোভ আছে, ক্রোধ আছে, জেদ আছে, সবই আছে। কিন্তু তাই বলে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিব না। তাই বলে আপনারা যারা ক্রিকেটের বন্ধু সেজে এখন সমবেদনা জানাচ্ছেন অনেকেই, তারা আসলে ক্রিকেটের শত্রু, তারাই ক্রিকেটটাকে ধ্বংস করতে চান, তারাই ওই বড় বড় কথা বলেন, তাদেরকে তো জয়ী হতে দেয়া যাবে না। হ্যাঁ, হয়েছেন আপনারা, একটা বিশ্বকাপ বাংলাদেশকে খেলতে দেননি, কিন্তু এই 6 বছর থেকে বাংলাদেশের ক্রিকেট ঘুরে দাঁড়াতে হলে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম জানি যে অনেকে জেনুইনলি তাদের মন খারাপ যে হ্যাঁ ঠিক আছে, বিশ্বকাপ শুরু হয়ে গেল, আজকে বাংলাদেশ সেই জায়গাটাতে নাই। আরে বাংলাদেশ থাকলে আমাদের কত রকম উৎসাহ উদ্দীপনার জায়গাটা থাকতো, যেহেতু বাংলাদেশ নাই, দূর ভাই বিশ্বকাপের খবর টবর আর এখন ভাল লাগে না। এটা আছে, এইটা মন খারাপ করার লোকের সংখ্যা যে আছে নাই তা না আমি বলবো। এবং ওই মন খারাপ করার লোকের সংখ্যা অনেক 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 অনেকেই হয়তো বা সেটা প্রকাশও করতে পারেন না। কিন্তু ওই যে ছদ্মবেশী ভেগদারি ভণ্ড যারা ক্রিকেটের পাশে আপাত দৃষ্টিতে থাকছেন বলে মনে হচ্ছে, কিন্তু আসলে তারা ক্রিকেটটাকে শেষ করে দেওয়ার প্ররোচনা দেওয়ার জন্য না ঠিক আছে এই ওয়ার্ল্ড কাপ আমাদের দরকার নাই, আমরা ওয়ার্ল্ড কাপের কোনো খবরই রাখবো না, তারা যেরকম বলছেন না, তাদেরকে ভাই আমি পাত্তা দিই না। তাদেরকে ভাই এখানে হচ্ছে গিয়ে পাত্তা দেওয়ার কোনো কারণে নেই। ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, এই ওয়ার্ল্ড কাপের নিয়ে আমি ভিডিও করব, যেহেতু এখানে সরকারি কোনো নিষেধাজ্ঞা নাই। প্রথম ম্যাচ পাকিস্তান, তারা হারিয়েছে নেদারল্যান্ডসকে 3 উইকেটে মাত্র। পাকিস্তানের মতোই তারা ম্যাচটা জিতেছে এবং তারা মাঠের বাইরে যেমন নাটক করতে অভ্যস্ত, মাঠেও নাটকীয় ক্রিকেট খেলেই তারা অভ্যস্ত। এই ম্যাচটাতেও সেটারই প্রতিফলন দেখা গেছে। নিশ্চিত জেতা ম্যাচ, তারা প্রায় নিশ্চিতভাবে হেরে যেতে বসেছিল, সেইখান থেকে আবার দুর্দান্ত কামব্যাকে তারা জিতে গেল ম্যাচটা। এই যে জয়টা, রুদ্ধশ্বাস জয়, সেটা বোধহয় আরও একটা বার্তা দেয়। ওই যে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না যে তারা বলছে না, আমি তো শুরু থেকেই বলছি তারা খেলবে, অবশ্যই তারা খেলবে। যদি আজকের ম্যাচটা হেরে যেত তাহলে মনে করেন আজকেও ঘোষণা আসতে পারতো যে না আমরা খেলে ফেলবো। না, এটা অবশ্য আসবে না, কারণ 12 তারিখে বাংলাদেশের নির্বাচন রয়েছে, রাজনীতির ব্যাপার স্যাপার রয়েছে, সেটা আর আসতো না। কিন্তু যারা নেদারল্যান্ডসের কাছে প্রায় হেরে যেতে বসেছিল, তারা যদি হেরেই যেত তাহলে সুপার 8-এ ওঠার জন্য ভারতের বিপক্ষে ম্যাচ তারা আবার খেলবে না। অবশ্য খেললেও যে তারা জিততো বা জেতার একটা গ্যারান্টি আছে তা না। ওই বৈশ্বিক আসরে ওভারঅল যে অবস্থা, ভারতের সঙ্গে দেখা হওয়া মানেই তো পাকিস্তানের হেরে যায়, তাও একটা চান্স তো তারা আসলে নিতই, এখনো তারা সেটা নিবে। যাই হোক, সেটা তো অন্য আলোচনা। এই ম্যাচের আসলে পাকিস্তানের জয়ের টার্নিং পয়েন্ট কোনটা, সেখানটাতে আমি 3টা আলাদা আলাদা ফেজ দেখতে পাচ্ছি। আপনি একদম শেষের জায়গাটাতে আসেন, যেই জায়গাটাতে আমি বলছিলাম যে পাকিস্তান প্রায় হেরে যেতে বসেছিল। কোন জায়গায়? শেষ 2 ওভারে পাকিস্তানের হাতে 3 উইকেট, তাদের করতে হবে 29 রান, 12 বলে 29 রান করতে হবে 3 উইকেট হাতে নিয়ে। ঠিক তার আগের 2 ওভারে তারা মাত্র 5 রান তুলেছে। ফলে ম্যাচটা পাকিস্তানের গ্রিপ থেকে কিন্তু ছুটে গিয়েছিল, প্রায় ছুটে গিয়েছিল, এবং সেটা ছুটে যেতেই পারতো। ওই 19 নাম্বার ওভারটার প্রথম বলটাতে ফাহিম আশরাফ তিনি একটা ছক্কা মারলেন, সেকেন্ড বলটা ফুল টসে তিনি লং অফে একটা ক্যাচ দিলেন। ম্যাক্স ওদাউট দৌড়ে গিয়ে বলের নিচেও চলে এসেছিলেন, বলটাও পেয়েছিলেন, কিন্তু বলটাকে হাতে জমাতে পারেননি, বলটা স্লিপ করে বেরিয়ে যায়। এবং ম্যাচটাও কি সেখানে স্লিপ করে বেরিয়ে যায় না? যদি ওই উইকেটটা পড়ে যায়, পাকিস্তানের 8 নাম্বার উইকেটটা পড়ে যায়, 10 বলে তাদের তখনও 23 রান প্রয়োজন হয়, এবং স্বীকৃতি কোনো ব্যাটসম্যান নেই, অলরাউন্ডারও নেই। ফাহিম আশরাফকে বলতে পারেন লাস্ট হোপ। ফলে 10 বলে 23 রান প্রয়োজন, হাতে 2 উইকেট। ওই জায়গা থেকে পাকিস্তানের পক্ষে ম্যাচ জেতাটা আসলে খুব 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 কঠিন হতো। ফাহিম আশরাফ ওই লাইফটা পেয়ে কি করলেন, তিনি পরের বলটাতে ছক্কা মারলেন, ওই ওভারে আরও একটা ছক্কা মারলেন, এবং লাস্ট বলে তার কাঞ্চি হয়ে আরও একটা 4 হয়ে গেল। ওই 1 ওভারে 24 রান উঠে গেল। ফলে 2 ওভারে দরকার ছিল 29 রান, 1 ওভারেই 24 রান তুলে লাস্ট ওভারে আর 5 রান দরকার, সেইটা তৃতীয় বলে আরেকটা 4 মেরে ফাহিম আশরাফ সেটা নিশ্চিত করে ফেলেছেন। 11 বলে অপরাজিত 29 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। তার ওই ইনিংসটাই কি ডিফারেন্স মেকার? ওই ইনিংসটাকেই কি আসলে টার্নিং পয়েন্ট বলা যায়? স্পেশালি তার যদি ওই ক্যাচটা ধরা হতো, তাহলে কি ওই জায়গা থেকে পাকিস্তানের পক্ষে কি আর জেতা সম্ভব হতো? আচ্ছা, এইটা একটা ফেজ। আরেকটা ফেজের কথা আপনি ধরেন যে যখন
নেদারল্যান্ডস ব্যাটিং করছে, তারা 147 রান তুলেছে, সেইটা অন্তত পক্ষে তারা আরও 20টা রান বেশি তুলতে পারতো। কিভাবে? তারা পাওয়ার প্লেতে 2 ওপেনারের উইকেট হারিয়েছে ঠিক, কিন্তু তারপরেও 50 রান তুলে ফেলেছিল। মিডল ওভার্সগুলো তো খারাপ করেনি, আরও 2টা উইকেট হারালেও 15 ওভার শেষে তাদের স্কোর ছিল 4 উইকেটে 123। সেইখান থেকে শেষ 5 ওভারে তারা 6 উইকেট নিয়ে ঢুকেছিল, অথচ মাত্র 24 রান যোগ করতে পেরেছে। ফুল এই 5টা ওভার খেলতেও তারা পারেনি, অল আউট হয়ে গিয়েছে। এই যে তারা মাত্র 24 রান যোগ করতে পেরেছে, 6টা উইকেট হারিয়ে ফেলেছে লাস্ট 5 ওভার্সে, সেইখানে পাকিস্তানের কামব্যাকটা অবশ্যই এখানে আলাদা উল্লেখের দাবি রাখে, টার্নিং পয়েন্টের দাবিদার। স্পেশালি আমি সাইম আইয়ুবের কথা বলবো, যে তিনি তো এখন দুর্দান্ত অলরাউন্ডার হয়ে উঠেছেন। তাকে ইনিংসের শুরুর দিকেই তাকে সাধারণত আমরা বোলিং করতে দেখি অনেক বেশি। এই ম্যাচে আবার পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা 17 নম্বর ওভার পর্যন্ত আটকে রেখেছিলেন এই কি বলে চলে সাইম আইয়ুবকে, এবং তিনি ওই 17 নম্বর ওভারে বোলিং করতে এসে তিনি দুইটা উইকেট নিয়ে নিলেন। আবরারও খুব ভালো বোলিং করেছেন, তিনিও 2 উইকেট নিয়েছেন। সাদা উইকেট না পেলেও ভালো বোলিং করেছেন, নওয়াজও ভালো বোলিং করেছেন স্পিনাররা। অথচ উইকেটে কিন্তু হচ্ছে গিয়ে পেস বোলারদের অ্যাসিস্ট্যান্স ছিল শুরুতে, ওরকম মনে হচ্ছিল। পাকিস্তান 3 জন পেসার খেলিয়েছে, থার্ড পেসার যিনি ফাহিম আশরাফ ব্যাটিংয়ে যিনি জিতিয়েছেন, তিনি তো আর বোলিংই করেন নাই, বা তাকে করানোর প্রয়োজন হয়নি। ফলে এই যে পাকিস্তান যে লাস্ট 5 ওভারে তাদের বোলিং ইনিংসে কামব্যাক করলো, সেটাও একটা টার্নিং পয়েন্টের দাবিদার। আর আরেকটা জায়গায় আপনি খেয়াল করে দেখেন যে 148 রান পাকিস্তানকে করতে হবে। তারা পাওয়ার প্লেতে শুরুতেই ওইখানটাতে 2টা উইকেট হারিয়েছে বটে, তবে সাইম আইয়ুব একটা ভালো স্টার্ট এনে দিয়েছেন, 13 বলে 24 রান করে 12 রান করে আউট হয়েছেন সালমান আগা। তারপরও 6 ওভারে 2 উইকেটে তারা 62 রানে পৌঁছে গেছিল। ইনফ্যাক্ট 10 ওভার 11 ওভার শেষেও যদি দেখেন তাদের রান ওই 2 উইকেটে 98। ওই সময় শেষ 9 ওভারে তাদের 50 রান প্রয়োজন, হাতে 8 উইকেট। 54 বলে 50 রান প্রয়োজন, হাতে 8 উইকেট। ম্যাচটা তো পাকিস্তানের ঘুমিয়ে ঘুমিয়ে জেতার কথা, কিন্তু ওই যে বললাম পাকিস্তান নাটক ছাড়া কি তাদের হয় নাকি। এই জায়গাটাতে তারা 12 নম্বর ওভারটাতে পলফেন মিকিরিন তিনি ডাবল উইকেট মেডেন নিয়ে নিলেন। তিনি সাহেবজাদা ফারহানকে আউট করলেন, উসমান খানকে আউট করলেন। নেক্সট ওভারে বাবর আজমও ছক্কা মারার চেষ্টায় তিনি বাতি স্পিনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন লং অফে। ফলে এই জায়গাটাতে 10 বলের মধ্যে মাত্র 2 রান যোগ করে 3টা উইকেট পাকিস্তান হারিয়ে ফেলে, এবং পাকিস্তানের ওই জায়গাটাতে একটা ডাউট ক্রিয়েট হয়। এইটাও একটা টার্নিং পয়েন্টের দাবিদার, স্পেশালি পলফেন, মানে এই যে 2 ওভার, এই যে 10টা বল যেটা 2 রানে 3 উইকেট হারিয়েছে। তারপর তো বললাম যে শেষ 5 ওভারে তারপরও তারা প্রয়োজন ছিল 37 রান। সেই জায়গাটা থেকে পাকিস্তানের যে অবস্থাতে তারা পৌঁছে গিয়েছিল, ওই 16 নম্বর ওভারের লাস্ট বলটাতে মোহাম্মদ নওয়াজ তিনি পুল করতে গিয়ে ক্যাচ দিলেন। 17 নম্বর ওভারের ফার্স্ট বলটাতে আউট হয়ে গেলেন শাদাব খান ডাউন দ্য লেগে ক্যাচ দিয়ে। ফলে অল অফ এ সাডেন দেখা গেল যে 23 বলে দরকার এখন হচ্ছে গিয়ে 34 রান, হাতে আছে আর 3 উইকেট মাত্র। পাকিস্তান কিন্তু তখন আবার হেরে যাওয়ার একটা আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল, এবং ওই ওভার পরের ওভার ওই 2টা ওভারে 1 রান যোগ 4 রান, মাত্র 5 রান হয়েছে 17 এবং 18 নম্বর ওভারে। ফলে 19 এবং 20 নম্বর ওভারে তাদের আরও প্রয়োজন ছিল 29 রান, হাতে মাত্র 3 উইকেট নিয়ে। ফাহিম আশরাফের ওই ক্যাচটা যদি ধরতে পারতো নেদারল্যান্ডস, আপসেট ঘটিয়ে দিতে পারতো, ঘটনা ঘটে যেতে পারতো। আমার কাছে তাই টার্নিং পয়েন্টের অন্যান্য যেসব কথাগুলো বললাম, ওই সব কিছু ছাপিয়ে শেষ পর্যন্ত গিয়ে ডিফারেন্স মেকার ফাহিম আশরাফের ওই ক্যাচ ড্রপটা। ম্যাক্স ওদাউদ আসলে নিজেকে ক্ষমা করতে পারবেন না। নেদারল্যান্ডসের এইরকম একটা সুবর্ণ সুযোগ, জায়ান্ট কিলিং অপরচুনিটি, সেইটা তার হাত গলে আসলে বেরিয়ে গেল। ফাহিম আশরাফ এর ওই ক্যাচ ড্রপটাই তাই পাকিস্তানের এই রোমাঞ্চকর জয়, পাকিস্তানের মতো জয়ের আসলে টার্নিং পয়েন্ট মনে হচ্ছে। কতটা একমত হলেন আপনি জানাতে পারেন।